আসসালামু আলাইকুম। বিগত জুলাই এবং আগস্ট মাসে দেশে যে গণ-অভ্যুত্থান অথবা বিপ্লব সংগঠিত হয়েছিল, সেটি প্রকৃতপক্ষে সংগঠিত হয়েছিল সাধারণত যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে দেশের, সেই গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের জন্য। অর্থাৎ এই আন্দোলনের মুখ্য ভূমিকা যেটি ছিল, সেটি হচ্ছে সাধারণত আওয়ামী লীগ সরকার একচ্ছত্রভাবে তাদের যে আধিপত্য বা ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা, সেটি করে আসছিল এবং বিভিন্ন পর্যায়ে তারা দেশে গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া থেকে জনগণকে দূরে সরিয়ে রেখেছিল। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলকেও কিন্তু তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আসতে দেয়নি। এমনটার প্রতিফলন স্বরূপ সাধারণত এই আওয়ামী লীগ সরকারকে বা এই আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তাদেরকে স্বৈরাচার পর্যন্ত কিন্তু বলা হয়েছে। স্বৈরাচার, ফ্যাসিস্ট ইত্যাদি বিভিন্ন ধরনের উপমা এবং তকমা দিয়ে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়। সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সহ যারা উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করছেন তাদের বিভিন্ন বক্তব্য শুনলে আমরা এটি বুঝতে পারি। তবে সাধারণত গণতন্ত্র একচ্ছত্রভাবে যে নিজেদের কবজায় রেখেছিল তা কিন্তু নয়। আওয়ামী লীগের আমলে যেমন জামাত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পেরেছে, ঠিক একইভাবে বিএনপিও কিন্তু তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড ছিল সেটি পরিচালনা করেছে। সেই সাথে ছোট যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। কেউ হয়তো নিজেদের পরিচয় লুকিয়ে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড করেছে। কেউ বা প্রকাশ্যে তাদের দলীয় পরিচয়ের মাধ্যমে রাজনীতি করেছে। তবে আওয়ামী লীগের সবথেকে বড় যে দোষ সেটি হচ্ছে বিএনপি যে সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ পরবর্তীতে তাদের উপর বিগত আওয়ামী লীগ শাসনামলে নানাভাবে নির্যাতন এবং নিপীড়ন করেছে। শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরাই যে নির্যাতন বা নিপীড়ন করেছেন এই রাজনৈতিক দলটির প্রতি তা কিন্তু নয়। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে প্রশাসনিক জটিলতার মাধ্যমে কিন্তু এই রাজনৈতিক দলকে অনেকভাবে নির্যাতন এবং নিপীড়ন করা হয়েছে। কিন্তু তাদের রাজনীতিকে কোনোভাবে বন্ধ করে দেয়নি তখনকার সরকার বা আওয়ামী লীগ সরকার। এবং একই সাথে আমি যদি জামায়াতের কথা বলি, তাহলে জামায়াতের রাজনীতি তারা ইচ্ছাকৃতভাবেই কিন্তু তাদের গোপনীয়তা বজায় রেখে রাজনীতি করেছে। কারণ তারা চায়নি বিএনপির মতো প্রকাশ্যে তাদের রাজনীতির ধারা অব্যাহত রাখতে এবং বিএনপি যেভাবে বিগত দিনগুলোতে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে, সেভাবে তারা নির্যাতন এবং নিপীড়নের শিকার হোক। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বা পরিচিত মুখ যারা রয়েছেন এই রাজনৈতিক দলটির, তারা কিন্তু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ আরেকটি ভুল কাজ করেছে, সেটি সাধারণত জনগণের ভোটাধিকার হরণ করেছে। এবং এমনটাই দাবি বা এমনটাই কথাবার্তা, সমালোচনা, আলোচনা কিন্তু আমরা বিভিন্নভাবে আওয়ামী লীগের নামে বিভিন্ন সময়ে শুনতে পেয়েছি। এবং এটি আসলে অস্বীকার করা যায় না যে বিগত যে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে আওয়ামী লীগ একচ্ছত্রভাবে তাদের যে আধিপত্য সেটি ধরে রাখার জন্য কিন্তু জনগণের ভোটাধিকার, গণতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ যে পন্থা বা মাধ্যম সেটি হরণ করেছে, এতে কোনো সন্দেহ নেই। যার ফলশ্রুতিতে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এবং দেশে গণ-অভ্যুত্থান অথবা বিপ্লব নামক একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগকে বিভিন্নভাবে স্বৈরাচার, ফ্যাসিস্ট ইত্যাদি তকমা কিন্তু বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এটা আমরা পূর্বেও আলোচনা করেছি। তবে সেই একই ধারায় কি বর্তমানে যারা উপদেষ্টা রয়েছেন, তারা এগিয়ে যাচ্ছেন কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্রনেতা বা সমন্বয়ক যারা রয়েছেন, তারা এই যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বা আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এবং এই মন্তব্যগুলো থেকে একটি বিষয় স্পষ্টত আমরা বুঝতে পারছি, সেটি হচ্ছে তারা কোনোভাবেই চান না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক অথবা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। এটি কি আসলে তাদেরকে স্বৈরাচারী মনোভাবের দিকে প্রভাবিত করছে কিনা? এই প্রশ্ন কিন্তু বর্তমানে আমরা ব্যাপক হারে লক্ষ্য করছি। কারণ আমি ১ম এ আওয়ামী লীগের যে সকল বিষয়বস্তু বা খারাপ দিক উপস্থাপন করলাম, এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ যে তকমা পেয়েছে স্বৈরাচার, ফ্যাসিস্ট বা স্বৈরাচারী,
সুতরাং এখানে বলা যায় যে এই গণতন্ত্র হরণ বা রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে না দেয়া কিন্তু এক ধরনের স্বৈরাচারী মনোভাব লালন করে। সেই হিসাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু উপদেষ্টা সহ বিশেষ করে যারা এই জুলাই আগস্ট ছাত্র আন্দোলন যেটি হয়েছিল সেখানে যারা শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন এবং সেখান থেকে উপদেষ্টায় নিযুক্ত হয়েছেন, তাদের মুখ থেকে এই বিষয়গুলো বা এই মনোভাবটি আমরা বেশি দেখতে পাচ্ছি। যার ফলশ্রুতিতে সাধারণত তাদের নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে তারা প্রকৃতপক্ষে স্বৈরাচারী মনোভাব লালন করছেন কিনা অথবা তাদের মধ্যে ক্ষমতা ধরে রাখার প্রবণতা দেখা যাচ্ছে কিনা। এর পরবর্তীতে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়া এবং আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ। এখন দেখুন আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি চাইবে না এইসব বিষয় এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া বা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে সাধারণত আমাদের এই উপদেষ্টা পরিষদে একজন ছাত্রনেতা রয়েছেন, হ্যাঁ, নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার প্রদান করেন এবং সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু স্পষ্টত আওয়ামী লীগের বিষয়ে কিছু কথা বলেন। যেখানে ১ম কথাটি হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চাওয়ার পর যারা হচ্ছে আওয়ামী লীগের এই জুলাই এবং আগস্ট গণহত্যার সাথে জড়িত, তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং বিচার কার্য করা হবে। কিন্তু এখানে আরো কয়েকটি কথা এই উপদেষ্টা উল্লেখ করেন। সেটি হচ্ছে ক্ষমা চাওয়ার পরও কিন্তু আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরতে পারবে এরকম ইঙ্গিত বা কথা তিনি বলেননি। বরঞ্চ তিনি এটি বলেছেন যে ক্ষমা চাওয়ার পরে যারা দুর্নীতি, নাশকতা এবং জুলাই আগস্ট গণহত্যা সহ নাশকতার সাথে যারা জড়িত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ, তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় আনা হবে এবং যারা নির্দোষ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তৃণমূল থেকে শীর্ষস্থানীয় পর্যন্ত, তাদেরকে অন্যান্য দলের সাথে রাজনীতি করার সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু তারা আওয়ামী লীগের ব্যানারে বা আওয়ামী লীগের নামে রাজনীতি করতে পারবেন না। এটি প্রকৃতপক্ষে কিন্তু স্বেচ্ছাচারিতা বা স্বৈরচারী একটি মনোভাবের মধ্যে পড়ে যায়। কারণ যেখানে আন্তর্জাতিক ভাবে এবং জাতিসংঘ কিন্তু যারা শান্তি রক্ষায় কাজ করে তারাও কিন্তু এই বিষয়টি বলেছে যে সর্বদলীয় অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন তারা চায় এবং আন্তর্জাতিক রাজনীতিতেও কিন্তু এই বিষয়টি আলোচিত হচ্ছে যে সর্বদলীয় অংশগ্রহণে বাংলাদেশের গণতন্ত্র যেভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যায় সেটি নিয়ে সবাই কাজ করছে। কিন্তু উপদেষ্টা নাহিদের এমন বক্তব্যে আমি যেভাবে বলছি যে উপদেষ্টাদের ক্ষমতা ধরে রাখার প্রবণতা বা লোভ লালসা বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রেক্ষাপটগুলোর কারণেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। যাই হোক, আওয়ামী লীগ এখানে ক্ষমা চাইবে কি চাইবে না এটি সাধারণত তাদের রাজনৈতিক যে কাঠামো রয়েছে সেই রাজনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত। তবে আওয়ামী লীগ ক্ষমা না চাওয়ার বিষয়টি এখানে সবথেকে বেশি আমরা বুঝতে পারছি। কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে বলেছে যে এই গণহত্যার সাথে তারা জড়িত নয়। বরঞ্চ যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সাধারণত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সকল কর্মকাণ্ড ঘটিয়েছেন যাতে ক্ষমতা জোর করে দখল করতে পারেন। সেই হিসাবে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় না যে আওয়ামী লীগ কখনো ক্ষমা চাইবে না। এর সাথে কিন্তু জামাতের একটি প্রসঙ্গ এখানে জড়িত রয়েছে যেটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে অনেকটাই জড়িত। তবে আমি এদিকে এখন আর যাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে এদিকে আলোচনা করব। এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি সাধারণত আওয়ামী লীগের রাজনীতি করা বা আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। এই বিষয়টি নিয়ে সাধারণত উপদেষ্টারা এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কার্যক্রম করছেন সেই কার্যক্রম যদি তারা করে থাকেন অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন এবং আওয়ামী লীগকে তৃণমূলভাবে রাজনীতি করার সুযোগ না দেন, তাহলে আমি যেভাবে বলছিলাম যে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আন্তর্জাতিক যে রাজনীতির পরিমণ্ডল রয়েছে এবং আমাদের দেশের গণতন্ত্র ফিরে আসার জন্য যে পদ্ধতি রয়েছে সর্বদলীয় অংশগ্রহণ বা সর্বদলীয় রাজনীতি, এগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। সেই হিসাবে তাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু দেশের জনগণের কাছে বর্তমানে যে অবস্থায় রয়েছে
কিছুটা গ্রহণযোগ্যতা নিয়ে দাঁড়িয়ে আছে যে তারা সংস্কার করবে এবং একটি সুষ্ঠু নির্বাচন দিবে। সেই অবস্থায় কিন্তু তারা থাকতে পারবে না এবং তাদের পতনও হয়তোবা আওয়ামী লীগের পন্থায় হয়ে যাবে।